কোনোদিনও কোনো সময়ও কাজের বিকল্প কিছু হতে পারে না। কাজের বিকল্প আরও অনেক বেশি কাজ। সংসার জীবনে কাজ করতে গেলে আমরা অনেক পরিস্থিতির শিকার হই, অনেক কিছু আমরা শিখেও থাকি। চটজলদি কাজ কী করে করতে হয়, কম সময়ে অনেক বেশি কাজ কী করে করতে হয়, সব কিছু ক্লিন কী করে করতে হয়, সব কিছু আমরা মোটামুটি শিখেই থাকি। তারপরেও আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে এমন কিছু টিপস ভিডিও আমি শেয়ার করব, যে টিপস ভিডিওগুলো তোমরা যদি কখনো এর আগে অ্যাপ্লাই না করে থাকো ডেফিনেটলি একবার ট্রাই করো, দেখবে অনেক হেল্প হবে। তার আগে মাল্টিফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের এই মডার্ন সিভিলাইজেশনে মোবাইলটা একদমই কমন হয়ে গেছে। মোবাইল, ল্যাপটপ সব কিছু ভীষণই কমন। আর এর চার্জার বা এর অ্যাডাপ্টার আমরা সবসময়ের জন্য বলতে গেলে আমরা ব্যবহার করে থাকি। দিনের মধ্যে বেশ অনেকবার আমাদের চার্জার বা অ্যাডাপ্টার আমরা হাত দিয়ে থাকি, আর সে কারণে কিন্তু নোংরাও প্রচুর পরিমাণে হয়। আর সবচেয়ে বড় কথা, এটা এমন একটা জিনিস যেখানটা কোনো রকম কোনো জল বা কোনো কেমিক্যাল দিয়ে কিন্তু ক্লিন করা যায় না, তাহলে এটা খারাপ হয়ে যাবে বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা ঘটে দিতে পারে। তো আমরা কী দিয়ে ক্লিন করতে পারি? তোমরাই দেখো আমার এই অ্যাডাপ্টারটা কতটা পরিমাণে নোংরা হয়েছে। অনেকদিন আমি ক্লিন করিনি, বা বলতে পারো ইচ্ছে করে আমি ক্লিন করিনি। তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি করে ক্লিন করি, খুব কম সময়ে একদম ঝকঝক হয়ে যাবে। তোমরা এই ধরনের যে আমাদের নেল পালিশ রিমুভার আমরা দোকানে কিনতে পাই উইথ কটন, তো এগুলো কিন্তু আমাদের মোটামুটি মহিলাদের ঘরে থাকেই থাকে। আর রিমুভার, এই ধরনের রিমুভার দিয়ে নেল পালিশ কিন্তু খুব ভালো আমরা রিমুভ করে থাকি। তো এটা থেকে একটা কটন মাত্র তুলে নাও, ব্যাস এটা দিয়ে এবার ক্লিন করো। দেখবে তোমরা মাত্র 2 মিনিটের মধ্যে যতই নোংরা দাগ থাকুক না কেন অ্যাডাপ্টার গায়ে, সম্পূর্ণটা উঠে যাবে। না কোনো কষ্ট করতে হবে, না অনেকক্ষণ সময় দিতে হবে এর পেছনে। মাত্র 2 মিনিটের মধ্যে পুরো অ্যাডাপ্টারটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। তোমরা দেখো, জাস্ট 2টো মাত্র কটন দিয়ে আমি পুরো অ্যাডাপ্টারটা ক্লিন করেছি। কতটা পরিমাণে কটন ভিতরে নোংরা জড়িয়ে আছে তোমরা আশা করি দেখতে পারছো। তোমাদের ঘরে মোবাইলের অ্যাডাপ্টার হোক বা ল্যাপটপে অ্যাডাপ্টার যাই হোক না কেন, বা যে কোনো ওয়ার্ড এরকম আর কি, তোমরা কিন্তু অবশ্যই এরকম রিমুভার কটন দিয়ে অবশ্যই ক্লিন করো। দেখবে কম সময়ে অনেক তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে, এবং এটা আমাদের ঘরে মোটামুটি থাকে, কোনো অসুবিধা হয় না। আশা করছি আজকের টিপসটা তোমরা অনেকেই অ্যাপ্লাই করবে বাড়িতে, এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আমরা অনেকে মুখে শুনে থাকি যে ফ্রিজ ডিপ ক্লিন করতে হবে, ডিপ ক্লিন করতে হবে, কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা উপায় আমি শেয়ার করছি আজকে, বা বলতে পারো খুব ভালো একটা টিপস আমি শেয়ার করছি। সেটা হলো, ডিপ ক্লিন কখনোই তোমাকে করতে হবে না ফ্রিজ, বা বছরে একবার করতে পারো। আমি যে প্রসেসটি আমি ফ্রিজ ক্লিন করে থাকি, এতে সত্যি কথা বলতে 1 বছরের মধ্যে আমি কখনোই 1 বছর আগে আমি কখনোই ফ্রিজ ডিপ ক্লিন করি না, বা বলতে পারো প্রয়োজন হয় না। এখানে একটা গোটা লেবু রস নিয়ে নাও। যদি লেবুটা ছোট হয় ডেফিনেটলি 2টো লেবু নেবে। লেবুর রসের পরিমাণটা যেন একটু বেশি হয়। প্লেন জল, আর জলটা অবশ্যই কিন্তু এটা খাওয়ার জল নিতে হবে, অর্থাৎ পিওর ওয়াটার নিতে হবে। এর ভিতর আয়রন যেন কোনোভাবে না থাকে, তাহলে কি হবে বলো তো? আয়রনওয়ালা জল কোনো ভালো কাজ করতে গেলে, যে কাজটা তুমি করো না কেন সেখানে কিন্তু আয়রনের কিন্তু লেয়ার লেগে থাকবে। আর ফ্রিজ যেহেতু আমাদের সেন্সিটিভ জিনিস একটা, তো সেক্ষেত্রে কিন্তু এখানটা ভালো জলটা অ্যাপ্লাই করাই ভালো। তো এরকম স্প্রেয়ারের বটল নিয়ে নাও, ওটা স্প্রেয়ার তার সঙ্গে লাগিয়ে নাও, তার ভিতরে ওই লেবু আর জলটা এইভাবে রেখে দাও। এবার এটা দিয়ে কি করবে তোমরা, মোটামুটি 2-1 দিন বাদে যখন আমরা কোনো একটা কন্টেনার ভিতরে রেখে দিচ্ছি, তখন দেখা যায় কন্টেনারের সঙ্গে সঙ্গে বেশ নোংরা কিন্তু সেলফে বসে যায়, আর আমাদের ডোলে তুলতে হয়, বা দেখা গেল ডিপ ক্লিন করতে হয় কদিন বাদে বা কিছু মাস বাদে। এই সমস্যা তোমাদের শিকার কখনোই হতে হবে না। তোমরা এইভাবে লেবু জল সবসময় জন্য ঘরে করে রেখে দেবে। তারপর যদি মনে হয় একটু নোংরা হয়েছে, সঙ্গে সঙ্গে একটুখানি স্প্রে করে দেবে, ব্যাস। স্প্রে করার পরে বোতলটা আবার ফ্রিজের মধ্যে রেখে দেবে। আর এভাবে যদি লেবু জল দিয়ে ফ্রিজটাকে ক্লিন করা যায়, জীবাণু মুক্ত থাকবে, আর তাছাড়া খুব সুন্দর কিন্তু স্মেলও বের হবে, আর বাজে কোনো স্মেল যদি বের হয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে। অতএব লেবু জল দিয়ে ফ্রিজটাকে এইভাবে মাঝে মধ্যে ক্লিন করলে আর ডিপ ক্লিন করার সমস্যা পড়তে হবে না। কিচেনে দেখা যায় যে আরশোলা বা যে কোনো ছোটোখাটো পোকামাকড় পরিমাণ কিন্তু কম বেশি থাকে। কেউ চাইলেও কিন্তু ইগনোর করতে পারবে না। হয়তো রাত্রেবেলা যখন আমরা লাইট বন্ধ করে ঘুমোতে যাই, আমরা যখন শেষ রাতে একবার আসি কিচেনে, কোনো কারণে দেখা যায় গুড়ি পোকামাকড় কিন্তু আসে।
তার জন্য কিন্তু আমরা অনেক রকম কেমিক্যাল ইউজ করি বা আমরা ন্যাপথলিন ইউজ করি। ন্যাপথলিন তো অবশ্যই আমি ইউজ করি, তবে তোমাদের সঙ্গে একটা টিপস আমি শেয়ার করছি। এই যে ফেব্রিকের যে কন্টেনারগুলো থাকে না, এই ফেব্রিকের কন্টেনারগুলো কি করে আমরা ফেলে দিই, এগুলো কিন্তু না ফেলে এইগুলো দিয়ে অনেক কাজ কিন্তু করা যায়। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এই ফেব্রিকের কন্টেনারগুলো এরকম ঘরে অনেক আমার ছিল, তার মধ্যে বেশ কয়েকটা আমি ধুয়ে নিলাম আর একটুখানি গরম জলের মধ্যে নিয়েছি, নয়তো ফেব্রিকটা যেহেতু একটু কেমিক্যাল থাকে আর একটু আঠা দেওয়া থাকে তো সে কারণ সহজে উঠতে যায় না। তো দেখতে পাচ্ছ গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে এবং রিমুভও হয়ে যাচ্ছে, কালারটা কিন্তু কোনোভাবে আর থাকে না, ফেব্রিক কোনো রকম লেগে থাকবে না কন্টেনার গায়ে। ব্যাস এগুলো এবার ভালো করে একটুখানি ধুয়ে নেব। এগুলোতে অনেক কিছু তৈরি করা যায়। আজকে তোমাদের সঙ্গে আমি একটা টিপস আমি শেয়ার করব। এগুলো শুকিয়ে নাও, শুকিয়ে নেওয়ার পরে এবার কি করতে পারি যে আমরা কিন্তু ন্যাপথলিন নর্মালি এমনি রেখে দেই কিচেনের সেলফে একটা কর্নারে বা কোনো একটা জায়গায়। আর ন্যাপথলিন যেহেতু একটু রাউন্ড শেপ হয়, কেউ হাতে লেগে এদিক থেকে ওদিকে চলে যায় কিংবা পড়েই গেল বা এমন একটা জায়গায় গেল, সেখান থেকে হয়তো আমাদের স্মেলটা বেরোচ্ছেই না, পোকামাকড়ও আসা যাওয়া শুরু করে দিয়েছে। তো এইরকম ছোট্ট একটা কন্টেনার ভিতরে তোমরা যদি ন্যাপথলিনটা রেখে দাও, কি হবে, ন্যাপথলিনটা এদিক ওদিকে গড়িয়েও পড়বে না, আবার কন্টেনারটা বেশ কিন্তু বড়ও না, আবার কিন্তু ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আমরা চোখেও দেখতে পারি আর এদিক ওদিকে চলে গেলেও কিন্তু আমরা ঠিক জায়গায় রেখে দিতে পারি। আরও একটা কাজ করতে পারো, একটুখানি ড্রিল করে নেবে ওর যে ক্যাপটা আছে, এবার তার মধ্যে থেকে যে স্মেলটাও কিন্তু সুন্দর বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু ন্যাপথলিনটা এদিক থেকে ওদিক কিন্তু চলে যাবে না। এভাবে তোমরা কর্পূরও রেখে দিতে পারো কিচেনটা সুগন্ধময় করার জন্য। তো আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করার পরে আমি দেখেছি ন্যাপথলিন কিন্তু নষ্ট হয় না, বেশ অনেক দিনও যায়, চোখের উপরেও থাকে, আবার দেখতেও পাই। আর যেদিকে দিয়ে আরশোলা বা ছোটখাটো পোকামাকড় যাতায়াত করে সেদিকে কিন্তু আমরা যখন ইচ্ছে তখন রেখে দিতে পারি। অবশ্যই এরকম ছোট্ট কন্টেনারের মধ্যে করে তোমরা রেখে দিও, দেখবে অনেক হেল্প হবে আর পোকামাকড়ও কম আসবে। মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় যে মানি প্ল্যান্ট গাছ আমরা রাখি। এই কারণেই রাখি যে ঘর বাড়ি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর মানে ডেকোরেট করার ক্ষেত্রে কিন্তু মানি প্ল্যান্ট গাছ কিন্তু সবার নজরে আগেই পড়ে। তো মানি প্ল্যান্ট গাছ গ্রো করার জন্য খুব ভালো একটা টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যখন আমরা জলের ভিতর মানি প্ল্যান্ট গাছটা শেকড় বের হওয়ার জন্য আমরা রেখে দিই, গ্রো করি, তারপর যখন আমরা নতুন করে প্ল্যান্টেশন করি, অর্থাৎ এরকম শেকড় বেরিয়ে যাওয়ার পরে যখন আমরা নতুন করে মাটিতে প্ল্যান্টেশন করতে যাই আর কি, তখন আমরা কি করতে পারি, তো এরকম মাটির দিয়ে দিলাম একটা কন্টেনারের ভিতরে। আমি দেওয়ার পরে আমি নিচটা দেখে একটু হোল করে নিয়েছিলাম কন্টেনারে। এবার আমি যেটা করব, মাটি দেওয়ার পরে এই কফি তো আমাদের ঘরে মানে প্রত্যেকের ঘরে থাকেই থাকে, অল্প একটু মানে একটা চামচের 4 ভাগের 1 ভাগ আমি কফি দিয়ে দিলাম 1 গ্লাস জলে। তোমরা যদি 1 লিটার জলে দিতে চাও অবশ্যই তাহলে 1 চামচ দেবে কফি। তো সেই কফি জলটা এবার এর ভিতরে তোমরা দিয়ে দাও, মানে গাছের গোড়াতে দিয়ে দাও। শুধুমাত্র আজকে আমি গাছটা প্ল্যান্টেশন মানে নতুন করে আমি করছি বলে সেটার জন্য নয়, মাসের মধ্যে 2 বার তোমরা কফি জল কিন্তু তোমরা দিতেই পারো। আর পরিমাণটা বললাম 1 লিটার জলে কিন্তু 1 চামচ কফি দেবে। কফিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটা কিনা গাছের জন্য খুবই উপকারী। তো এইভাবে তোমরা যদি দাও, মানি প্ল্যান্ট গাছ কিন্তু খুব ভালোভাবে কিন্তু গ্রো হবে। এটা কিন্তু আমি শুনেছিলাম আমি নার্সারি থেকে, তারপর থেকে কিন্তু আমি করি। আমার মানি প্ল্যান্ট গাছ কিন্তু আগের থেকে অনেক বেশি আরো গ্রো হয়েছে। কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের রান্নাঘরে হোক বা আমাদের বাথরুমে হোক, ট্যাপে কিন্তু আমরা ছোট্ট ঝর্ণা বা স্মল শাওয়ার কিন্তু আমরা ব্যবহার করি। বিশেষ করে যাদের জলে প্রচুর পরিমাণে আয়রন আছে তো কোনো কথাই নেই, তো সেই কারণে কিন্তু আমরা অনেকেই এই ধরনের ছোট শাওয়ার ব্যবহার করি এবং জলটা খুব ভালো স্প্রেড হয়ে পড়ে, কাজ করতেও সুবিধা হয়, সেই কারণেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো যেটা হয়, যাদের জলে প্রচুর পরিমাণে আয়রন, দেখা যায় যে প্রচুর নোংরা হয়ে যায় অল্প কয়েকদিনের মধ্যে, এবং আয়রন থাকার জন্য কিন্তু সহজে নোংরাটা উঠতেই চায় না। আমার যেমন জলে প্রচুর পরিমাণে আয়রন আমাদের বাড়ির মানে জলে, সেই কারণে আর কি এই ট্যাপের যে জায়গাগুলো বা বলতে পারি ঝর্ণাটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় এবং একদম আঠালো হয়ে যায়। তো আমি কি দিয়ে ক্লিন করলাম তোমরা দেখতে পেলে, আমি জলের মধ্যে একটুখানি বেকিং সোডা আমি দিয়ে আমি মোটামুটি 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি কোলগেট দিয়ে ক্লিন করে নেব। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ক্লিন হয়ে যায়। আদারওয়াইজ তোমরা কিন্তু কোন ডিটারজেন্ট দিয়ে ক্লিন করতে যাবে না সহজেই, তাহলে কিন্তু এই যে একটা আয়রনের দাগ বা এই যে
যে ছিদ্রগুলো করা আছে এখানে আয়রন জমে যায়, সহজে কিন্তু উঠবে না। আর উঠলেও কিন্তু কোনোভাবেই কিন্তু দেখা যাবে সে আয়রনে হলুদ দাগটাও উঠছে না, আর একটু আঠা আঠা ভাবটা থেকে যাচ্ছে, আবার কয়েকদিন বাদে জল কিন্তু আটকে যাচ্ছে। তো তোমরা অবশ্যই আমি যেভাবে দেখালাম যদি না করে থাকো ট্রাই, অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখো তোমরা, খুব সুন্দর ক্লিন হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। একদম নতুন ঝর্ণা যখন দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি সেরকমটাই কিন্তু মনে হবে। কেমন লাগলো আজকে আমার এই টিপসগুলো? অবশ্যই তোমরা বাড়িতে একবার করে অ্যাপ্লাই করো, তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা।